টেন পাসের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেকের কিন্তু অনেক রকম প্রবলেম হচ্ছে। এই কারণে অনেকেই কিন্তু সেকেন্ড রাউন্ডে মানে ফার্স্ট রাউন্ডে যে সিটটা পেয়েছিল সেই সিটটা থেকে লেফট হয়ে যাচ্ছে এবং সেকেন্ড রাউন্ডে সম্পূর্ণ জেনারেল হিসাবে তার যে ক্যাটাগরি থাকুক না, ওবিসি এবি যে ক্যাটাগরি থাকুক না কেন, সে কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে সে কিন্তু পার্টিসিপেট করছে। তো এমনটা কেন হচ্ছে, কি কি প্রবলেমের জন্য এমনটা ঘটছে, এবং তার সাথে ইএস আপগ্রেডেশন অনেক কলেজ কিন্তু বদমাইশি অলরেডি শুরু করেছে। প্রাইভেট কলেজগুলো কিন্তু বেশি যা শুনতে পাচ্ছি আমি, এবং তার সাথে কিছু গভর্নমেন্টও কিন্তু এরকম বদমাইশি করছে। সেগুলো থেকে তোমরা কিভাবে দূরীভূত থাকতে পারো, এবং কাউন্সিলিং অ্যাকচুয়ালি মেন যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে, কাউন্সিলিং তোমাকে কি কিভাবে কতক্ষণ টাইমে করা হচ্ছে, কি কি চেক করা হচ্ছে, একদম ডিটেলস আমি তোমাদের ভেরিফিকেশন কিভাবে হচ্ছে জেন পাসের ক্ষেত্রে এবং তার সাথে এএনএম জেএনএম উভয়ের ক্ষেত্রে আমি একদম ডিটেলস তোমাদের বলছি। ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি ভেরিফিকেশনকে সমস্যায় পড়তে পারো। আর সমস্যা করলে তোমরা বুঝতে পারছো জেন পাসের ক্ষেত্রে এমনি ফার্স্ট রাউন্ডে অনেকে সিট পায়নি, আর যদি তোমার ফার্স্ট রাউন্ডে যে সিটটা পেয়েছো সেটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা বড় সমস্যার মধ্যে তুমি পড়তে পারো। তুমি আগে থেকে সতর্ক হয়ে যাও, ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা শোনো কি কি ভুল হচ্ছে। ফার্স্ট অফ অল আমি তোমাদের একটা কথা বলি এবং তারপর তোমাদের জানিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টস একদম ঠিকঠাকভাবে নিয়ে যাবে। কোনো কিছু যদি না তৈরি করা হয় তাহলে কিভাবে করবে। দেখো, যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ওবিসি এনসিএলে একটা সমস্যা এটা থেকেই যাচ্ছে। এটা মানে প্রথম থেকে যে ওবিসি সমস্যা আমরা জর্জরিত আছি, সেই সমস্যা এখনো আমাদের ঠিকঠাকভাবে হয়নি। দেখো, প্রত্যেকেই মানে এখন চাচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেটটা চাচ্ছে। এবার বিডিও এসডিওর কাছে ছেলে পেলে বারবার গিয়ে হয়রান হচ্ছে, একদম পরিশ্রম মানে অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও বিডিও এসডি কিন্তু কোনো সাইন করছে না বা ওবিসি এনসিএল দিচ্ছে না। তার কারণ কি, ওবিসি যে রিভ্যালিডেশন সার্টিফিকেটটা করা হয়েছে সেটা 1/4/2025 পরবর্তী ক্ষেত্রে, তাহলে সেই রিভ্যালিডেশন সার্টিফিকেটটা এনসিএলটা হিসেবে গ্রাহ্য করা উচিত। বিডিও এসডির কথার একমত এবং আমিও সেই কথা প্রত্যেকে সেই কথায় মত অনুযায়ী। তার কারণ এনসিএলটা দেওয়া হয় কি কারণে, যে কোনো সার্টিফিকেট 1/4/2025 পরবর্তী ক্ষেত্রে ইস্যু করার জন্য, ওবিসি সার্টিফিকেটটা 1/4/2000 পরবর্তী ক্ষেত্রে ইস্যু করার জন্য এই এনসিএলটাকে আবার দেওয়া হয় প্রমাণ স্বরূপ। কিন্তু তোমাদের তো এবার যে ওবিসি সার্টিফিকেট সেটাই তো রিভ্যালিডেশন করানো হয়েছে নতুনভাবে, মানে 1/4/2025 পরবর্তী ক্ষেত্রে করানো রিসেন্ট কিছুদিন আগে। তাহলে তাদের ক্ষেত্রে যে রিভ্যালিডেশন সার্টিফিকেট দেখানো সত্ত্বেও অনেক কলেজ বলছে আমরা এনসিএলই নিব, আর যারা এনসিএল দেখাতে পারছে না তাদেরকে ডিরেক্ট বাদ দিয়ে দিচ্ছে। দেখো, এক্ষেত্রে তো তাদের কোনো দোষ নেই, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, এবি ক্যান্ডিডেট রয়েছে, তাদের তো কোনো দোষ নেই। তার কারণ তারা অনেকবার চেষ্টা করেছে, মোটামুটি 5-6-10-12 দিন ধরে একই চেষ্টা করছে, কিন্তু ভিডিও এসডি থেকে কোনো কিন্তু সাইন করানো হয়নি। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো দোষ দেওয়া উচিত না, এবং রিভ্যালিডেশনটাকে কিন্তু ওবিসি এনসিএল হিসেবে গ্রাহ্য করা উচিত। তার কারণ কি, যেহেতু 1/4/2025 কিন্তু পরে কিন্তু তোমাদের রিভ্যালিডেশনটা করা হয়েছে। তো এমনটা কেন করছে ডাব্লিউবিসি বোর্ড, বা এমনটা স্পষ্টভাবে লিখে দেওয়া উচিত ছিল একবার, যে যেহেতু রিভ্যালিডেশন করা সার্টিফিকেট থাকলেই আমরা এনসিএলটা তোমার না দিলেও হবে, আর যদি তোমার রিভ্যালিডেশন না থাকে তাহলে তুমি এনসিএলটা দেবা। কিন্তু অনেকের রিভ্যালিডেশন দেখানো সত্ত্বেও আবার এনসিএলটা দেখানোর চেষ্টা করছে, আবার অনেকের পুরনো এনসিএল দিচ্ছে। দেখো, আমি একটা কথা বলি, যাদের যদি কারোর যদি পুরনো এনসিএল করা থাকে সেগুলোকেও নিয়ে চলে যাবা। তোমার ওবিসি সম্পর্কিত যত রকম সার্টিফিকেট রয়েছে, রিভ্যালিডেশন, এনসিএল, তোমার নতুন যত রকম সার্টিফিকেটগুলো রয়েছে সবগুলো কিন্তু ঠিকঠাকভাবে নিয়ে যাবা। কখন কোন কলেজে, মানে কিছু কিছু কলেজে পাইতারি করছে, পাকামো বেশি করছে, ঠিক আছে, বেশিরভাগ তোমার প্রাইভেট কলেজগুলো পাকামো বেশি করছে, ওদের কলেজটাই মানে অ্যাকসেপ্ট করা এই জন্য, ঠিক আছে, বিভিন্ন কারণে। এবং তারা বিভিন্ন দিকে তোমাকে মেন্টালি ভাবে টর্চার করতে পারে। কি কি টর্চার করতে পারে সে সম্পর্কে আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনে দেবা। ভেরিফিকেশন আগে তোমার কিন্তু এগুলো জানা প্রয়োজন, ভালো করে শোনো। ফার্স্ট অফ অল আমি বলি, অনেক প্রাইভেট কলেজ থেকে তোমাকে বলবে বাবা তুমি আপগ্রেডেশন করো না, মা তুমি আপগ্রেডেশন করো না, তুমি পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে আর ভালো কলেজ পাবে না, তোমাকে কিন্তু কোনো কলেজ তোমার হাতে থাকবে না। এটা সম্পূর্ণভাবে ভুল কথা। প্রথমটা আমি তোমাদের ভালোভাবে করে বলে দিই যে ইএস আপগ্রেডেশন তোমরা কিন্তু ম্যাক্সিমাম সবাই করবা। যাদের মনে হচ্ছে মোটামুটি আমি ভালো কলেজ পেতে পারি, এখনো সুযোগ রয়েছে, তারা অবশ্যই ইএস আপগ্রেডেশন করবা। এবং আমি তোমাদের আবারও বলি, যে কলেজটা তুমি এই রাউন্ডে পেয়েছো সেই কলেজটা তোমার হাতে থাকবে। কোনো কলেজের বাবার ক্ষমতা নেই যে তোমাকে সেই কলেজটা থেকে তাড়িয়ে দেওয়া। অনেক প্রাইভেট কলেজ তো আমি এর আগে অনেক খবর পেয়েছি, অনেক শুনেছি, অনেক প্রাইভেট কলেজ বলছে যে তুমি যদি ফার্স্ট রাউন্ডে ইএস আপগ্রেডেশন করে দাও আমার কাছ থেকে, তাহলে তুমি যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ তুমি যদি না পাও, তোমার যদি কোনো কলেজে যদি আপগ্রেড না হয়, তাহলে তোমাকে আবার ডিরেক্ট অ্যাডমিশন করতে হবে আমাদের কলেজে। সম্পূর্ণ পাকামো এগুলো। খবরদার, এইটা আমি আগে একবার জানিয়ে দেবা, কেউ যেন টাকা দেবে না, ঠিক আছে। আমাদের যখন কলেজে ভর্তি হচ্ছে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে এক্সট্রা যেন কোনো টাকা দেবে না, শুধুমাত্র তোমার 1000 টাকা দিয়ে ফিস করার দরকার, সেই ফিসটা দিবে। আর এক্সট্রা যেন কোনো ডেট ও অ্যাডমিশনের নামে যেন তারা যেন কোনো এক্সট্রা টাকা না নেয়, এটা কোনো কিন্তু তোমার ভ্যালিডেশন নাই। কারণ ডাব্লিউবিজি বোর্ড থেকে বা কোথাও থেকে নোটিশে কিন্তু বলা নাই তোমাদের এক্সট্রা টাকা দিতে হবে। খবরদার এই ভুলটাকে করবো না, এক্সট্রা কোনো টাকা দেবে না, 1000 টাকার 1 টাকাও বেশি দেবে না। যখন পরবর্তী ক্ষেত্রে কলেজে উঠবা তখন তোমার কলেজ যখন বলবে যে আমার অ্যাডমিশনের জন্য বা আমার ফার্স্ট সেমের জন্য এত টাকা লাগবে, তখন তুমি দেবে। তার বাদ বাকি কোনো প্রাইভেট কলেজের প্রতারণায় পড়বে না, এক্সট্রা কোনো টাকা দেবে না। এবং কোনো গভর্নমেন্ট কলেজে যদি বলে তাহলে এক্সট্রা কোনো কিছু করবে না। আমি তোমাদের বারবার করে বলি, আর একটা উপায় যে তোমরা কিভাবে চেক করবা, যে আমাকে হতে পারে যে আমার যে ইয়েস আপগ্রেডেশনটা করলো বা আমার কাউন্সিলিংটা অ্যাকচুয়ালি ঠিকঠাক করলো তো, আমরা আপগ্রেড হলো তো, সেটা কিভাবে বুঝবা সে সম্পর্কে হয়তো তোমরা জানো, তাও আমি আরেকবার বলি। সঙ্গে সঙ্গে তুমি যখন ইয়েস আপগ্রেডেশন করছো, নতুবা নো আপগ্রেডেশন করছো, সঙ্গে সঙ্গে ওই ডাব্লিউবিজি বোর্ড থেকে যেখান থেকে তোমাদের কাউন্সিলিং বা ফিজিক্যাল ভেরিফিকেশন করানো হচ্ছে
সেখান থেকে একটা ফর্ম তোমাদের দিয়ে দেবে। ফর্ম দিয়ে তোমাদের ওখানে লেখা থাকবে ইয়েস আপগ্রেডেশন কি নো আপগ্রেডেশন। ভালো করে ওই জায়গাটা দেখে নেবা যে তোমাকে কোনো ইয়েস আপগ্রেডেশন করলো না ও নো আপগ্রেডেশন করলো। অনেকে ভালো করে দেখে না, নো আপগ্রেডেশন করে দেয়, ফলে ওই প্রাইভেট কলেজে বা ওই কলেজে গিয়ে তাকে ভর্তি হতে হয়। ঠিক আছে, এরকম প্রতারণা কিন্তু করে। ঠিক আছে, সেজন্য আমি বারবার করে বলি এই সমস্ত প্রতারণায় পা দেবে না, প্রত্যেকে ম্যাক্সিমাম ইয়েস আপগ্রেডেশন করার চেষ্টা করো। এবার পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা দেখা যাক, কিন্তু প্রত্যেকে করার চেষ্টা করো। তার কারণ প্রথমে তোমার যে ফার্স্ট কলেজ সেটা তোমার হাতে থাকছেই, সেটা বিনা নির্ভয় কিন্তু ই করো। এবার অনেকের প্রশ্ন হচ্ছে দাদা আমি যে 1000 টাকাটা দিলাম এই কলেজে ভর্তি হলাম, ঠিক আছে আমি 1000 টাকাটা দিলাম, তাহলে আমি দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়ে একটা নতুন কলেজ পেলাম, তাহলে আমাকে আবার কি 1000 টাকা দিতে হবে? না, এমনটা তোমার 1000 টাকা দিতে হবে না। ওই ডিরেক্ট 1000 টাকাটা ওই কলেজে, যে কলেজটা নতুন পাবা সেই কলেজে ট্রান্সফার হয়ে যাবে, এবং সেই কলেজে ওই টাকাটা তোমার এমনি যে বাদবাকি যে খরচগুলো পড়বে টোটাল খরচ তার মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে যাবে। বুঝলে? এবার ভালো করে বলছি, ভালো করে শোনো একটা কথা, যে তোমাদের অ্যাকচুয়ালি কি কি লাগবে এগুলো কিন্তু ভালো করে একটু চেক আপ করে নেবা যে তোমার ভেরিফিকেশনটা একদম প্রপারলি ঠিকঠাকভাবে হলো কিনা। ওদের থেকে সঙ্গে সঙ্গে একটা ফর্ম দেওয়া হবে, সেখানে ভালো করে দেখে নেবা যে তোমার ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন লিখেছে কিনা, বা তোমাদের কি কি সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, সমস্ত বায়োডাটা সমস্ত কিছু একবার দেখে নেবে। ঠিক আছে, এবার বলি ভালো করে শোনো যে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি কোনো আমার দেখা যাচ্ছে আমি রেজিস্ট্রেশন করার সময় কাউন্সিলিং করে একটা ভুল করে ফেলছি, আমার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করিনি বা ইমেল আইডি দিয়ে ভেরিফাই করিনি, বা আমার বাবার নাম বা মার নাম এই সমস্ত কিন্তু ভুল লিখেছি, তাহলে কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই। তার কারণ ওখানে গিয়েও তুমি আবার ঠিক করে নিতে পারবে। যখন তোমাদের এই যে ক্লাস 10 অ্যাডমিট কার্ড এইসবগুলো নেওয়া হয় ওইগুলো চেক করার জন্য, তোমাদের সব কিছু ঠিকঠাক করে বসেছে কিনা প্রত্যেকটা নাম্বার তখন তুমি এডিট করে নিতে পারবা, ঠিক করে নিতে পারবা, সেই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তোমার যদি ভুল হয়, আমি তোমাদের এই সমস্ত জিনিসগুলো বলি, ভালো করে শুনে নাও, এইগুলো ক্যারি করে নেওয়া। লাস্ট মুহূর্তে তোমরা যে জিনিসগুলো বলছি, আমি প্রত্যেকটা জিনিসগুলো বলছি, সেগুলো শুধুমাত্র ক্যারি করবা। ভালো করে মন দিয়ে শুনে রাখো কি কি ক্যারি করবা। বন্ধুরা, তোমরা প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটারটা ক্যারি করে দেবা। কি লেটার? আর তুমি 1000 টাকা পেমেন্ট করেছো, পেমেন্ট করার পরে একটা সিট অ্যালটমেন্ট লেটার বেরিয়েছে, ওটার প্রিন্ট আউট কপি তুমি কিন্তু বের করে নেবে। ওটা কিন্তু মাস্ট লাগবে, নাগাল কিন্তু তোমার কলেজে ভর্তি নেবেই না, ওটা কিন্তু প্রত্যেককেই কিন্তু বের করতে হবে, এবং 1000 টাকা কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। কলেজ পেলে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, কলেজ পেলে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন যেতে হবে। এগুলো নিশ্চয়ই আমি আশা করি গলা চেঁচিয়ে মানে অনেকদিন ধরে বলছি, তোমরা আশা করি জানো। দেখো, প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার এটা তোমাকে কিন্তু বের করতে হবে। এবার তোমার র্যাঙ্ক কার্ড, সেটা অবশ্যই লাগবে, তোমার র্যাঙ্ক কার্ডটা প্রিন্ট আউট করে বার করে দেবে। আমি বলছি প্রত্যেকটার কিন্তু তোমার কোনটাই মেন ডকুমেন্টস কিন্তু তোমার নেওয়া হবে না, প্রত্যেকটার একটা জেরক্স কপি কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকে কি করবা, এই সমস্ত ডকুমেন্টগুলো প্রত্যেকটা একটা করে জেরক্স বের করে নেবা। জেরক্স বের করে তারপর ওই জেরক্সগুলো ওটা দেখবে, যেগুলো চেক আউট করবে, নতুনগুলো আসল করে সেগুলো তোমাদের ফিরে দেওয়া হয়। ঠিক আছে, বা তোমাদের আসলগুলো নিয়ে নিলো বা জেরক্সগুলো দিয়ে দিলো, আসলগুলো নেবে না, জেরক্সগুলো নিবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা প্রত্যেকের আসে আশা করি। ক্লাস 12 মার্কশিটটা তোমরা নিয়ে যাবা। কি কি বললাম আমি? বললাম প্রফেশনাল সাইট অ্যাডমিট, জেন পাস, এনএম জেন উভয়ের ক্ষেত্রে। নেক্সট তোমার র্যাঙ্ক কার্ড, নেক্সট তোমার ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, নেক্সট তোমার ক্লাস 12 মার্কশিট, নেক্সট তোমার আন্ডারটেকিং ফর্ম। আন্ডারটেকিং ফর্ম দেখবা প্রত্যেকটা জেন পাস বলো এবং এনএম জেন বলো, কাউন্সিলিং এর যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল একদম লাস্ট পেজে কিন্তু আন্ডারটেকিং ফর্ম আছে, ওইটার প্রিন্ট আউট বের করে নেবে এবং ফর্মটা ফিল আপ করে নেবা, ফিল আপ করে চলে যাবা। ঠিক আছে, হ্যাঁ, কোনো অসুবিধার কোনো কারণ নেই, ওখানে কোনো রিক্সি কোনো এব্রো থেব্রো কোনো কিছু নেই, তোমরা নিজে নিজে ফর্ম ফিল আপটা করে নিতে পারবা। নেক্সট হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। আমি তোমাদের অনেকদিন আগে থেকেই বলে দিয়েছি, এখনও যদি কেউ না বের করে থাকো তাহলে এর মতো নির্বোধের মতো কাজ আশা করছি কেউ করবে না। যদি না বের করে থাকে তাও করে নেওয়ার চেষ্টা করো। তোমরা এখন A2 করতে অনেক ঝামেলা হবে, A1টা করতে পারো। A1 আর A2 মধ্যে যে কোনোটা করলে হবে, তবে A1টা করাটা বেটার, এবং A2 করলেও তোমার কিন্তু গ্রাহ্য করা হবে, কোনো এদিক ওদিক করার অসুবিধা নেই। এবং তোমরা যদি SC ST OBC B এই সমস্ত ক্যাটাগরি হয়ে থাকো, তোমাদের যদি সার্টিফিকেটটা নিজস্ব সার্টিফিকেট যদি তোমরা ঠিকঠাক থাকে, তাহলে ওই ডোমিসাইলটাকে অগ্রাহ্য করা হতেও পারে। দেখা যায় ডোমিসাইলটাকে নিল না, তোমার সার্টিফিকেট দেখে হয়ে গেল। তাও বলবো ডোমিসাইল প্রত্যেকে নিয়ে যেতে, এবং ওপেন ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি যারা যারা রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ডোমিসাইলটা মাস্ট। A1 A2 মধ্যে যে কোনোটা করবে, B তোমরা জানো কারা কারা করবে। এবার হচ্ছে আমি বলি তোমাদের SC ST OBC A OBC B সার্টিফিকেট। এখানে আমি এনসিএল সম্পর্কে তোমাদের বললাম। যদি তোমাদের আমি এখনো বলি, এখনো তোমাদের টাইম রয়েছে, আমি তোমাকে এখনই বলছি নি যে বন্ধু তুমি কালকেই চলে যাও, আমি তোমাদের দেখা যাচ্ছে 24 তারিখ পর্যন্ত টাইম রয়েছে, তাহলে তুমি হাতে একটু সময় নাও, তুমি একদিনে গেলেও তোমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। মানে আমি 23 তারিখ আর 24 তারিখ যাবো এরকম, তার আগে 21 22 তারিখ, আগে 21 তারিখ, কালকে 22 তারিখ, এর মধ্যে তুমি যথাসাধ্য চেষ্টা করো এনসিএলটা যদি পাওয়া যায় কোনো মতে। ঠিক আছে, অনেক কলেজ বদমাইশ করে বাদ দিয়ে দিচ্ছে, তো তুমি সেই জন্য যথাসাধ্য যতটুকু পারা যায় চেষ্টা করো যে আমার এনসিএলটা লাগবে, বিডিওসের কাছে গিয়ে বলো আমি এখানে ভর্তি হচ্ছি। যদি কোনো ক্রমে পেয়ে যাও তাহলে ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে রিভ্যালিডেশনটাই নিয়ে যাবে। আর যদি কারো রিভ্যালিডেশনটা না করা থাকে তাহলে কিন্তু এনসিএল মাস্ট লাগবেই, নানা অসুবিধা। বুঝলে?
এবার দেখো ওবিসি এনসিএল লিবারেশন বললাম। এবার যে ইডব্লিউএস যারা রয়েছে তাহলে ইডব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, এবং তোমার পিডব্লিউ যারা রয়েছে পিডব্লিউ সার্টিফিকেট লাগবে, আর যারা সিডিসি এবং অরফান ক্যাটাগরি রয়েছে এনএম জেএনএম ক্ষেত্রে তাদের কিন্তু সেই সমস্ত সার্টিফিকেটগুলো লাগবে। এবার তোমাদের এসসি এসটি এদের ক্ষেত্রে আবার এক্স্যাক্টলি বলে দেওয়া নাই যে তোমাদের 1/4/2025 পরবর্তী ক্ষেত্রে ইস্যু থাকতে হবে, তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট ঠিকঠাক থাকলেই হলো। এই সমস্ত বিষয়বস্তুগুলো ভালো করে মাথায় রাখার চেষ্টা করবা। আর প্রাইভেট কলেজের কোনো প্রতারণা নয় বন্ধুরা, এখন থেকে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের প্রাইভেট কলেজের প্রতারণা, ঠিক আছে? অনেকেই অনেক রকম বলবে ইয়েস আপগ্রেডেশন করো না, আমাদের কলেজে ভর্তি হয় না, তুমি এমনটা করবো না, আমি ম্যাক্সিমাম বলবো। তবে এক্ষেত্রে একটা জিনিস, সবাই ম্যাক্সিমাম কিন্তু ইয়েস আপগ্রেডেশন করবে, এর ফলে সেকেন্ড রাউন্ডে যে কাটাবে কি চেঞ্জ হবে এটা বলা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে আদৌ কি খুব বেশি জাম্প করবে নাকি, সবাই তো ইয়েস আপগ্রেডেশন করছে না, সমস্যা এটাই হয়ে যাচ্ছে। তো সে যাই হোক সেটা আমরা দেখতে পাবো, কিন্তু যাদের কলেজ পেয়েছো তারা আপগ্রেডেশন করে দেখবে, যদি ভালো হয় তো যাই হোক। এই সমস্ত কিছু বলার কোনো আর নেই, প্রত্যেককে বলবো আর কাউন্সিলিং নিয়ে বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি সব কিছু ঠিকঠাকভাবে রেডি থাকে তাহলে ঠিকঠাকভাবে সমস্ত কিছু হয়ে যাবে তাড়াতাড়ি, ওই মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে? বেশি ভয় পাওয়ার কোনো কথা নেই, তোমাকে বেশি ওদের মাইন্ড নিয়ে খেলবে বা তোমাদের অনেক কিছু করবে এরকমটা কোনো ভাবার কোনো দরকার নেই, প্রশ্ন করবে বেশি এই সমস্ত না, জাস্ট চেকিং হবে তোমাদের, তারপরে ওরা ছেড়ে দেবে, ঠিক আছে? তো বেশি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আর অবশ্যই তোমার একটা গার্জেনকে, কোনো একটা গার্জেন, দাদা বা মা বাবা, এদেরকে মা বাবাকে নিয়ে যাওয়া বেটার হবে, নিয়ে যাওয়া। আর মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে যেটা আসছিলাম, হ্যাঁ অ্যান্টি রেগিং আর প্রাইভেটের ডিরেকশন সম্পর্কে তো আমি বলি ডিরেক্ট অ্যাডমিশন কেউ পা দেবে না কিন্তু, ঠিক আছে? যদি কোনো কলেজ তোমার প্রাইভেট কলেজ অ্যালাউড হয়ে থাকে, তারা যদি আবার আমাদের ডিরেক্ট অ্যাডমিশন করা হবে তাহলে পাতে কিন্তু কেউ পা দেবে না, ঠিক আছে? এরকম কোনো লিগাল নিয়মই নেই, আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো। এর নেক্সট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। দেখো মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু বানিয়ে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এখন তোমাদের সময় আছে। মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাতে হয় সেই সম্পর্কে অনেকে অনেক রকম ভিডিও করেছে, তুমি ইউটিউবে পেয়ে যাবা, এবং আমি মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানিয়েছি তার একটা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিতে পারো। জাস্ট প্রিন্ট আউটটা বের করে নিয়ে তোমাকে একটা ডক্টরের কাছে গিয়ে তোমার সমস্ত চেক আপ করে তোমার বডি ওয়েট, রক্তের কত কত কী আছে কি এই সমস্তগুলো ফিল আপ করে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেট নিয়ে যাবে। আর অন্যান্য অ্যান্টি র্যাগিং গ্যাপ ট্যাপ এগুলো নিয়ে তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু মেডিকেলটা অবশ্যই করে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরও সুন্দর ভিডিওতে, এবং আরও ইনফরমেটিভ এই নার্সিং রিলেটেড সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে তোমাদের অবশ্যই চ্যানেলটির পাশে যুক্ত হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বন্ধুরা, ঠিক আছে? ধন্যবাদ।